আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটি থাইল্যান্ড নিয়ে। আজকের ব্লগে আমি আপনাদেরকে থাইল্যান্ডের কিছু সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব। আমাদের অনেক সকালে ফ্লাইট থাকার কারণে আমরা অনেক সকালেই বাসা থেকে বের হয়ে পড়ি এবং এয়ারপোর্টে এসে আমাদের সময় নষ্ট না করে আমরা আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করি। এরপর ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা ব্রেকফাস্ট করার জন্য ইবিএল স্কাই লাউঞ্জে চলে যাই এবং সেখানে গিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করি। এরপর আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা প্লেনে চলে যাই এবং আমাদের প্লেনটি ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয়। এখন আমরা ফুকেটের পাতং বিচে এসেছি। চলেন একটু বিচ সাইডটা ঘুরে দেখি। আমরা ব্যাংকক থেকে সরাসরি ফুকেটে চলে আসি। এটা হচ্ছে ফুকেটের সেই বিখ্যাত পাতং বিচ। আজকের ব্লগে আমি আপনাদেরকে ফুকেট, ফিফি এবং ক্রাবি এক্সপ্লোর করে দেখাবো। এখন আমরা যাচ্ছি মানি এক্সচেঞ্জে আমাদের ডলারগুলো ভাঙানোর জন্য। আমি শুনছি ফুকেটের ডলার রেট ভালো পাওয়া যায়, এয়ারপোর্ট থেকে বেশি ভালো পাওয়া যায়। এর জন্য যাচ্ছি ডলার ভাঙানোর জন্য। বাদ বাকিটা আমি পরে জানাবো, কত রেট পেয়েছিলাম বা কী পেয়েছি, ভালো না খারাপ সেটা জানতে পারবো। আমরা এখান থেকে মানি এক্সচেঞ্জ করতেছি, এটা পাতং বিচের কাছাকাছি। এখানে রেট ভালোই পেয়েছি আমরা অপেক্ষাকৃত ব্যাংকক এয়ারপোর্ট থেকে বা ফুকেট এয়ারপোর্ট থেকে। এখানে রেট অনেক ভালো। আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখানে অনেক দেশের নাম আছে, ইন্ডিয়া আছে বা অন্যান্য অনেক দেশ আছে, কিন্তু বাংলাদেশের কোনো কারেন্সি এক্সচেঞ্জ এখানে পসিবল না। কেউ যদি ভুল করে ডলার বা অন্য কারেন্সি না এসে বাংলার না টাকা নিয়ে আসেন, তাহলে বিপদে পড়তে পারে। এই চার্ট অনুযায়ী টাকা নিয়ে আসতে পারে। আমরা এখান থেকে ডলারটা অবশেষে ভাঙিয়ে নিলাম। এখানে আমরা 1 লাখ বাদ পরিমাণে আমরা $3000 দিতে হয়েছে, এতে করে আমরা 1 লাখ বাদ পেয়েছি। এক্সচেঞ্জ রেটটা ভালো ছিল এখানে। এখানে আপনার বুক প্রসেস করতে পারবেন মাত্র 20 মিনিট, 100 বাদ। আশেপাশে এদিকে অনেক মানি এক্সচেঞ্জ ও অনেক খাবারের ফুডসের দোকান আছে। যারা ব্যাংককের খাবার খেতে খুবই কষ্ট হয়, তারা ফুডস খেয়েও আপনারা চলতে পারবেন। আমরা এখন যাচ্ছি 7-Eleven-এ। থাইল্যান্ডের 7-Eleven অনেক জনপ্রিয়, প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় 7-Eleven। যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই মোবাইল চার্জারের বিষয়টা খেয়াল করে আসবেন। এখানে 2 পিন ছাড়া 3 পিনের চার্জার অ্যাডাপ্টার নেই। তো আমরা খুব বিপদে পড়েছিলাম, মোবাইলে চার্জ নেই। এখন 7-Eleven থেকে আমরা 2 পিনের চার্জার পারচেস করব। আমরা এখন সবাই সেম ড্রেস পরে আমরা এখন যাচ্ছি এ ব্ল্যাঙ্কেট অ্যান্ড এ পিলো রেস্টুরেন্টে। ফুকেটের এটা সব থেকে ফেমাস একটা রেস্টুরেন্ট। আজকে আমরা আপনাদেরকে ওই রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো। তো আমরা হচ্ছে বোল্ট অ্যাপের মাধ্যমে একটা ক্যাব বুক করেছি। তো এইখানের যে টুকটুক অথবা যে ছোটো গাড়িগুলো পাওয়া যায়, এটা মানে আপনার প্রাইসটা অনেক বেশি পড়ে যাবে। তার থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়িতে আপনার অনেক কম খরচে যেতে পারবেন। তো আমরা এখন ওইটা দিয়ে এখন যাব, আপনাদেরকে আমরা ওই গাড়িটা দেখাবো। এই যে আমাদের গাড়িটি ক্যাবতে চলে এসছে এখন। আমরা এখন চলে আসছি আমাদের এই ব্ল্যাঙ্কেট এবং এই পিলো রেস্টুরেন্টে। এটার ভিউ দোলনা থেকে ক্যাফেটা অনেক বেশি সুন্দর ছিল।
এই ক্যাফেতে এন্ট্রি করার আগে আমাদের কোনো প্রকারের পেমেন্ট করতে হয়নি। তবে থাইল্যান্ডে এমন অনেক ক্যাফে আছে যেগুলোতে আপনাকে এন্ট্রি করার জন্য অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে। এখান থেকে আপনি সমুদ্র এবং একসাথে পাহাড় পর্বত এগুলোর ভিউ দেখতে পাবেন। এখানে অনেকগুলো ছবি তোলার স্পট ছিল যেখানে আপনারা এই সুন্দর মনোরম পরিবেশে ছবি তুলতে পারবেন, এবং চেষ্টা করবেন এখানে বিকাল টাইমে যাওয়ার জন্য। তো দেখতেই পেলেন যে আমাদের যে ক্যাফেটা এটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক মনোরম একটা পরিবেশ, যে কেউ গেলে তার মন ভালো হয়ে যেতে পারে। তো এখন যেহেতু সন্ধ্যা নেমে গেছে, তো এখন আর আমরা দূরে কোথাও যাচ্ছি না, এই জন্য আমরা এখন আবার পাতং বিচে ব্যাক করব। তো এখন দেখা যাক পাতং বিচের ভিউটা। লেটস গো। আমরা হচ্ছে পাতং বিচের স্ট্রিটে চলে আসছি। অ্যান্ড এইখানে হচ্ছে সারাটা রাত ধরে মানে জমজমাট পুরো পার্টি থাকবে। দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক বেশি লোকজন এবং মানে লাইটিং সব কিছু মিলে একটা কেটে যে ভিউ এটা অনেক বেশি সুন্দর। উপরিতে দেখে মনে হবে যে হয়তো এটা আকাশ, বাট অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে একটা তাবুক মতো করে টাঙানো। এই যে দেখেন এগুলো হচ্ছে স্কুইড, তারপর অক্টোপাস, লবস্টার। এটা পাতং বিচের একটা ফিশ মার্কেট। এখান থেকে আপনারা যে কোনো ধরনের বড় মাছ, স্কুইড অথবা লবস্টার চাইলে এখান থেকে আপনারা খেতে পারবেন। এবং এর পাশেই ছিল একটা ফ্রুট মার্কেট। এই ফ্রুট মার্কেটে আপনারা অনেক ধরনের ফল দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ফল অথবা এখানে স্ট্রিট ফুড ছিল অনেক ধরনের, এগুলো আপনারা চাইলেই কিনে খেতে পারবেন। আজকের দিনটি আমরা ফুকেটে আশেপাশে ঘুরে দেখব। কালকের জন্য আমরা একটি গাড়ি রেন্ট করব এবং গাড়িটি কিভাবে রেন্ট করা হয় থাইল্যান্ডে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা যেখান থেকে গাড়িটি রেন্ট করব সেখানে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমার ছোট চাচু বার্গেনিং করছে। আপনারা থাইল্যান্ড আসলে অবশ্যই সব কিছুর জন্য বার্গেনিং করার চেষ্টা করবেন। খুব বেশি না কমালেও তারা 1 থেকে 150 বাতের মতো ইজিলি কমাবে। এরপরে আমরা আমাদের গাড়িটি রেন্ট নেওয়ার জন্য সিগনেচার করি। যত ধরনের কাগজপত্র এগুলো সিগনেচার করতে হয় সেগুলো আমরা সব কিছু ডান করে এবং পেমেন্ট করে আমরা গাড়িতে চলে যাই। 4500 বাতের মতো ইউজ করে আমাদের গাড়ি রেন্ট করি। তো ওরা আমাদের গাড়িটা এখন রেডি রাখছে, এখন আমরা দেখতে দিই। ওকে, ওদের ফুয়েলের নেম হচ্ছে গিয়ে 91। বাংলাদেশে তো অকটেন, ডিজেল এগুলো চলে, বাট এদের ফুয়েল বা অয়েলের নাম হচ্ছে 91। এখানে আমরা 6 থেকে 7 জন খুব ভালোভাবে বুঝতে পারবো। গাড়িটি রেন্ট করার পরে এর পাশে একটা বিচ ছিল এবং আমরা সেখানে চলে যাই বিচটি দেখার জন্য। একটি পাশে একটি বিচ দেখতে পাই, সেখানে আমরা নেমে পড়ি। কিন্তু এই বিচটাতে অনেক রোদ, তাই আমরা এখানে বেশি সময় নিলাম না। অন্যত্র আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি লোকেশন সহ আমরা দিয়ে দিব। আর গাড়ি নিলে আসলে এটা একটা সুবিধা যে আপনার যেখানে মন চাবে সেখানে নামতে পারবেন, দেখতে পারবেন আশেপাশে। আর কোনো ট্যুর প্যাকেজ নিলে আপনার 2-3টা স্পট ঘোরাবে, তাই সব শেষ। আর সামনে একটা অনেক সুন্দর বিউটিফুল একটা রিসোর্ট আছে। এদিকটাতে অনেক রিসোর্টে ভরপুর, নিলিবিলি যারা থাকতে চান তারা এইদিকে থাকেন। বিউটিফুল বিচ।
around there? Chiang Rai Beach. Chiang Rai Beach. Yeah. This Bang Tao Beach. What? This here Bang Tao Beach. থাইল্যান্ডে চলাফেরার বিষয়ে এখানকার কেউই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অতটা বোঝে না। এখানে আসলে অনেক কষ্ট তাদেরকে বোঝানো। আপনি রাস্তাঘাটে যাদের পাবেন এখানে 99% মানুষই ইংলিশ বোঝে না। একে একটা বলবেন আরেক তথ্য দিয়ে দেবে এরকম। এর জন্য আপনার ট্যুর প্ল্যানটা আপনার নিজের মতোই গুগল ম্যাপস ও অন্যান্য অ্যাপ ইউজ করে আপনার গুছিয়ে নিতে হবে, তা না হলে আপনার ডিফিকাল্টিতে পড়বে। তো আমরা চলে আসছি এখন একটা ক্যাফেটেরিয়াতে, যেখানে হচ্ছে অনেক সুন্দর ভিউ। তো বলতে গেলে আমরা তেমন কোনো ডেস্টিনেশন নাই আমাদের যে আমরা এই জায়গায় যাব বা তেমন কোনো কিছু না। আমরা আজকে সারাদিন এই ফুকেটে শহরটা ঘুরে দেব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট বিচের ভিউ পাচ্ছি। এই রেস্টুরেন্টের প্রাইসগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো হচ্ছে গিয়ে 430 বাট, 1300 বাট, মানে অনেক বেশি একটা মানে হাই প্রাইস। Thank you. Thank you. আমরা এইমাত্র চলে আসছি 7-Eleven-এ। থাইল্যান্ডের মধ্যে এইটা একমাত্র স্টোর যেখানে আপনারা সবকিছু কম প্রাইসে পাবেন এবং ইচ্ছা মতো জিনিস। এবার প্রাইস কিন্তু দেওয়া এখানে, এই একটা বড় হচ্ছে অনলি 55 বাট করে। এখানে বার্গার ওরা এখানে মাইক্রোওয়েভ করে দিবে 29 বাট করে। এটাও একটা মোটামুটি ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা পুরো সমুদ্রটা এবং পাহাড়টা উপভোগ করতে পারবেন। তো এই ভিউ পয়েন্ট ক্যাফেটাতে যদি ঢুকতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু না কিছু এখান থেকে নিতে হবে, কোনো না কোনো ড্রিঙ্কস অথবা কোনো কিছু। তো আমরা ফাইনালি এখানে ঢুকে পড়েছি এবং চলেন আপনাদের ভিডিওটা দেখেন। এখানে হচ্ছে সবাই এখানে বসে ছবি তুলতে পারবে। ওইখানে আরেকটা অনেক বড় দোলনা আছে, যেটা কিনা আরো ভালো একটা স্পট ছবি তোলার জন্য, ফটোশুট করার জন্য। এখানে একটা বেশি সুন্দর একটা ভিউ। তো আপনারা যদি মানে সূর্য থাকতে আসেন তাহলে এটা আরো বেশি সুন্দর লাগবে। এখান থেকে অনেকে আবার নিচে নামে পাথরের সাথে এখানে ছবি তুলতে পারে। ওইখানে হচ্ছে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। ওখানে ওনারা ড্রেসও রেন্টে দেওয়া হয়। তো আপনারা আপনাদের মন মতো এখানে অনেক ভালো একটা ভিউয়ে ছবি তুলতে পারবেন। এটা সব থেকে ভালো দিক এখানকার।
ফুকেটে আসলে আপনারা অবশ্যই এই ভিউ পয়েন্ট ক্যাফেটা ভিজিট করবেন, কারণ এখান থেকে ভিউগুলো অনেক সুন্দর ছিল। আজকে আমাদের ফুকেটে লাস্ট দিন, কালকে আমরা ফিফিতে যাব, এর জন্য ফেরি রেন্ট করার জন্য আমরা বের হয়েছি। এখানে অনেক অ্যাভেলেবেল ট্যুর অ্যান্ড ট্রাভেল প্যাকেজ আছে যেখান থেকে আমরা ফেরি বুক করতে পারবো, সেজন্য আমরা বের হয়েছি। অবশেষে আমরা আমাদের 6 জনের জন্য একটি ফেরি আমরা সিলেক্ট করে নিলাম। এটা আমাদেরকে সকাল 9টার সময় পিক আপ করবে এবং ডিপার্চার হবে 11টা থেকে 3টার সময়, 1টার সময় আমাদেরকে পৌঁছে দেবে ফিফিতে। আমরা এখন রওনা দিচ্ছি ফুকেট থেকে ফিফির উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে ওই বাসটা করে যাব, ওই ভ্যানটা করে। ফিফিতে যাওয়ার জন্য আপনাকে এইখান থেকে ফেরি উঠতে হবে এবং আপনাকে অবশ্যই বুকিং আগে করতে হবে। তো আমরা এইখান থেকে ফেরিতে করে আমরা ফিফির উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা সিরিয়াল মেনটেন করে ফেরিতে উঠে পড়ি। ফেরিতে উঠার পরে এর ছাদে অনেক বেশি রোদ ছিল, এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন সানস্ক্রিন ব্যবহার করতে। এরপর প্রায় 2 ঘন্টা পরে আমরা ফিফি আইল্যান্ডের ফেরিঘাটে পৌঁছে যাই, যেখানে অনেক বেশি রাশ ছিল। এই জন্য এই সময়টুকু আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, তবে হোটেলে পৌঁছানোর পর একটু ফ্রেশ ট্রেশ আমরা যে হোটেলে বুকিং করেছিলাম তারা আমাদের ব্যাগেজগুলো নিতে আসছে। কিছুক্ষণ পরে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে যাই। এগুলো ছিল রিসোর্টের রুম। 2 জন মানুষ থাকার জন্য রুমগুলো ভালোই ছিল। আমরা যেহেতু 6 জন ফ্যামিলি মেম্বার ছিলাম, এজন্য আমরা মোট 3টে রুম নিয়েছি। পার ডে এই রুমগুলোর কস্ট পড়েছিল $170 করে। সো গাইস, এটা হচ্ছে আমাদের রিসর্ট। রিসর্টের নামটা হচ্ছে পিপি প্রিন্সেস রিসর্ট অথবা পিপি চার্লি বিচ রিসর্ট। এটা হচ্ছে আপনার রিসর্টের, এখানে সুইমিং পুল আছে, আপনারা চাইলে এখানে সুইমিং করতে পারবেন। রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে সুইমিং পুল ছিল এবং এর ভিতরে আরও বেশি ছবি তোলার প্লেস ছিল। আপনারা ফিফিতে আসলে অবশ্যই এই রিসোর্টটাতে থাকার চেষ্টা করবেন। এই রিসোর্টের ঠিক সামনে সমুদ্র ছিল এবং সেই সমুদ্রের পাড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় এবং সমুদ্র একসাথে, অনেক বেশি ভালো লাগছিল। এই বিচে কায়াকিং করার জন্য আপনারা বোট রেন্ট করতে পারবেন এবং এখান থেকে আপনারা কায়াকিং করতে পারবেন। এরপর আমরা ফিফি আইল্যান্ডের স্ট্রিটগুলো ঘুরে দেখি এবং ডিনার করার জন্য আমরা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজছিলাম। কিছুক্ষণ পরে আমরা একটি হালাল রেস্টুরেন্ট পেয়ে যাই এবং এখানে আমরা আমাদের ডিনার কমপ্লিট করি। আপনারা চাইলে এই রেস্টুরেন্টটিতে আসতে পারেন আপনাদের ডিনার করার জন্য। রাতে ডিনারটা কমপ্লিট করার পর আমরা একটু ফায়ার শো দেখতে যাই এবং সেখানে আমরা ফায়ার শো উপভোগ করি। ফিফি আইল্যান্ডে আজকে আমাদের 2য় দিন। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করি। ব্রেকফাস্ট শেষ করে আমরা ফিফি আইল্যান্ডের কিছু জায়গা উপভোগ করব। তো আমরা আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করে এখন আমরা ফিফি আইল্যান্ডের ঘুরতে যাব। তো আমরা একটি লং টেল বোর্ড নিয়েছি এখান থেকে। তো আমরা এখন লং টেল বোর্ডে করে আমরা মায়া বের উদ্দেশ্যে রওনা দিব। এইগুলো হচ্ছে সেই লং টেল বোর্ড এবং এখানকার পানিগুলো এতটাই স্বচ্ছ যে এখানে সব মাছগুলো দেখা যাচ্ছে। মাঝ সমুদ্রে অনেক বেশি ঢেউ থাকার কারণে লং টেল বোটগুলো অনেক বেশি নড়াচড়া করছিল। আপনারা এভাবে ভয় পেয়ে থাকলে আপনারা শিপে করেও আসতে পারেন, তবে লং টেল বোটে আসাটাই আমি মনে করব বেশি ভালো হবে। এরপর আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় দেওয়া হয় স্নর্কেলিং করার জন্য এবং আমরা স্নর্কেলিং করার জন্য মাঝ সমুদ্রে নেমে যাই। এখানে কম পানি মনে হলেও এখানে অনেক বেশি পানি ছিল এবং এখান থেকে আপনারা মাছগুলো অনেক পরিষ্কারভাবে এবং কাছে থেকে দেখতে পারবেন। স্নর্কেলিং শেষ করার পরে আমরা মায়াবের উদ্দেশ্যে রওনা দিই এবং মায়াবে পৌঁছে আপনাদের এখানে নামিয়ে দেওয়া হবে বোট থেকে এবং এখানে সবাই সিরিয়াল মেনটেন করে মায়াবে বিচের উদ্দেশ্যে রওনা দিবে। এখান থেকে মায়াবে বিচ প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগবে এবং আমরা পৌঁছে যাই। এটা হচ্ছে মেনলি সেই মায়াবে বিচ। মায়াবী বিচে এন্ট্রি ফি প্রাপ্তবয়স্কদের জন্য 400 থাই বাত করে এবং শিশুদের জন্য 200 থাই বাত করে।
এটি প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তবে আপনারা যদি সকালে যান তাহলে এখানে আপনারা শার্ক জাতীয় মাছও দেখতে পারেন। মায়াবে ঘুরে এখন যাচ্ছি মানকি বিচের পথে। এটা ফিফি দনের কাছে, যেখানে বন্য বানররা সৈকতে ঘোরে। লং টেল বোটে করে আমরা 10 থেকে 15 মিনিটেই এখানে পৌঁছে যাই। এটা হচ্ছে সেই মানকি বিচ। এটি মায়াবে থেকে খুবই কাছে এবং সাধারণত মায়াবে ট্যুরের অংশ হিসেবেই ঘোরানো হয়। লং টেল বোটে অথবা কায়াক নিয়ে সরাসরি যাওয়া যায় ফিফিদন থেকে। এটি ডে ট্যুর প্যাকেজে অন্তর্ভুক্ত থাকে। এখানে আপনারা সৈকতে বন্য বানর দেখতে পারবেন এবং এই বানরগুলো সাধারণত খাবারের খোঁজে আসে। অনেকটা ফ্রেন্ডলি, কিন্তু কখনো কখনো এগ্রেসিভ হতে পারে। বানরদের খাওয়ানো এখানে নিষেধ, এটা বিপজ্জনক হতে পারে। আজকে আমরা ফিফি আইল্যান্ড থেকে চলে যাচ্ছি ক্রাবির দিকে। ফিফি আইল্যান্ডটা অনেক বেশি সুন্দর ছিল, যেটা আমরা সত্যি অনেক বেশি মিস করব। আজকে আমাদের ফিফিতে তৃতীয় দিন, তাই সকালবেলা উঠে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করি এবং আমরা ক্রাবির উদ্দেশ্যে রওনা দিই। আমরা ফেরিতে করে যাচ্ছিলাম, এজন্য আমাদের 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছে। 1.5 থেকে 2 ঘন্টা পরে আমরা পৌঁছে যাই ক্রাবি টাউনে এবং সেখান থেকে আমরা একটা মিনি বাস ভাড়া করি এবং সেই মিনি বাসে করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। 20 থেকে 30 মিনিট জার্নি করার পরে আমরা আমাদের হোটেল রুমে পৌঁছে যাই। এটা হচ্ছে আমাদের হোটেল রুম এবং যেহেতু আমাদের হোটেল রুমগুলো আগে থেকে বুক করা ছিল, এজন্য সেখানে গিয়ে আমাদের আর কোনো ঝামেলায় পড়তে হয়নি। এই দিন আমরা আর বাইরে বের হই না। এর পরের দিন আমরা সবাই ফিশ গার্ডেনে চলে যাই। এটি একটি রিসর্ট ছিল, যেখানে আপনারা একসাথে 3-4 ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন। প্রথমে আমরা কিছু খাবার কিনে মাছদেরকে খাওয়াই। মাছ খাওয়ানো শেষ করে আমরা লাইফ জ্যাকেট পরে কায়াকিং করার জন্য রেডি হই। এরপর আমরা কায়াকিং করি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। এখানে খুব বেশি পানি না থাকলেও এখানে নিচে অনেক বেশি প্রবাল ছিল, খুবই ধারালো প্রবাল, সেজন্য আপনাদেরকে অবশ্যই সাবধানতার সাথে কায়াকিং করতে হবে। এরপর আমরা কায়াকিং শেষ করার পরে আপনারা চাইলে এখানে ফিশ ফুড ম্যাসাজও করতে পারবেন। এরপর আমরা হালকা কিছু নাস্তা করি। এখানে কিছু ফ্রুটস দেওয়া ছিল। আমরা এগুলো খাবার দাবার কমপ্লিট করে আমরা এই রিসোর্টটার চারপাশে ঘুরি। আমরা এসেছিলাম আজকে পাম গার্ডেন ভিজিট করতে। তো এখানে আমি আসলে ইনস্ট্রাকশন না জেনে একটা পাম ফল ছিঁড়ে ফেলেছিলাম, এর জন্য পাশেই লেখা আছে 1000 বাত জরিমানা। তো আমার আসলে অনেক রিকোয়েস্ট করার পরে 500 বাত জরিমানা দেওয়াই লেগেছে। আজকে ক্রাবিতে আমাদের তৃতীয় দিন। আজকে ক্রাবির মেন বিচটাকে ঘুরে দেখে সন্ধ্যার দিকে আমরা চলে যাব ক্রাবির স্ট্রিট ফুডগুলো ট্রাই করার জন্য। ক্রাবিতে আপনারা সবথেকে বেশি হালাল ফুড পাবেন, কারণ থাইল্যান্ডের মধ্যে ক্রাবিতে সবথেকে বেশি মুসলিম থাকে। এখানে আপনাদের হালাল ফুড খুঁজতে কোনো প্রকারের সমস্যা হবে না। এরপর আমরা চলে যাই ক্রাবির বিভিন্ন হালাল ফুড ট্রাই করার জন্য। এখানে আমরা শর্মা ট্রাই করি এবং বিভিন্ন ধরনের ফ্রাই, এগুলো ছিল পন ফ্রাই, যেগুলো অনেক বেশি সুস্বাদু ছিল। আপনারা এগুলো ট্রাই করতে পারবেন। এখানে সবগুলো হালাল ছিল। এরপরে আমরা এগুলো সব ট্রাই করি। ট্রাই করার পরে আমরা চলে যাই কোকোনাট আইসক্রিম ট্রাই করার জন্য। থাইল্যান্ডের মধ্যে কোকোনাট আইসক্রিম অনেক বেশি বিখ্যাত। এখানে অনেক ধরনের আইসক্রিম পাওয়া গেলেও কোকোনাট আইসক্রিমটা বেশি বিখ্যাত হওয়ার কারণে আমরা এটা ট্রাই করি। এখানে আমরা মোট 3 ধরনের আইসক্রিম ট্রাই করি: কোকোনাট আইসক্রিম, মার্শমেলো আইসক্রিম এবং ওরিও আইসক্রিম। 3টার মধ্যে মোটামুটি সবগুলোই ভালো ছিল। আপনারা চাইলেই কোকোনাট আইসক্রিমটাও ট্রাই করতে পারেন। আজকের ক্রাবিতে আমাদের শেষ দিন। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। আজকের ব্লগে আমি আপনাদেরকে ফুকেট, ফিফি এবং ক্রাবি দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন এবং বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।